হ্যালো বাচ্চারা, কেমন আছো? আজকে আমরা পড়ব দশম শ্রেণীর ভূগোলে দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডলের অবশিষ্ট অংশ। আগের পর্বে আমরা প্রথম পর্বে পড়েছিলাম বায়ুমণ্ডলের উপাদান এবং স্তরবিন্যাস। আমরা এইখানে পড়ব বায়ুমণ্ডলের তাপ এবং উষ্ণতা। চলো শুরু করা যাক। আমরা শুরু করছি বায়ুমণ্ডলের উষ্ণতা এবং বিশ্ব উষ্ণায়ন। ইনসুলেশন কাকে বলে প্রথমে আমরা জানবো, বা সূর্যতাপ কাকে বলে। পৃথিবীতে আগত সৌরশক্তিকেই বলে ইনসুলেশন বা সূর্যতাপ, অর্থাৎ সূর্য থেকে যে শক্তি বা তাপ পৃথিবীতে আসছে তাকেই আমরা বলছি ইনসুলেশন বা সূর্যতাপ। সূর্য থেকে নিগত শক্তি ক্ষুদ্র রূপে তড়িৎ চুম্বক রূপে তরঙ্গ রূপে আলোক তরঙ্গ রূপে পৃথিবীতে এসে পৌঁছায়। ঠিক আছে, এবং আমরা পড়বো সেকেন্ড হচ্ছে কি পৃথিবীর উত্তাপের সমতা বা তাপ বাজেট। আমাদের যেমন একটি বাজেট আছে টাকা পয়সার ক্ষেত্রে বা বাজারে, তেমনি পৃথিবীরও একটি তাপের সমতা বোঝার জন্য একটি তাপ বাজেট আছে। যে পরিমাণ আগত সৌর বিকিরণ ক্ষুদ্র তরঙ্গ রূপে পৃথিবীতে পৃষ্ঠে আসছে এবং বায়ুমণ্ডলে পৌঁছাচ্ছে, তার দীর্ঘ তরঙ্গ রূপে আবার পুনরায় বিকৃত হয়ে মহাশূন্যে ফিরে যাচ্ছে। এর ফলে পৃথিবীতে উষ্ণতা ভারসাম্য দেখা যায়। অর্থাৎ দেখো, সূর্য থেকে তাপ এবং উষ্ণতা পৃথিবীতে আসছে, পৃথিবীকে গরম করছে, পৃথিবীর ভূপৃষ্ঠকে গরম করছে, কিন্তু সেই তাপ আবার কি হয়ে যাচ্ছে, আবার মহাশূন্যে ফিরে যাচ্ছে। তার ফলে কি হয়, পৃথিবীতে যেটা উষ্ণতা বাড়ার কথা সেই উষ্ণতা সেই পরিমাণে বাড়ছে না। এই যে ভারসাম্য বজায় রয়েছে, এই ভারসাম্যতা বজায় রয়েছে, একেই বলা হয় কি তাপ বাজেট। দেখো, আমরা যদি মনে করি যে সূর্যের 200 কোটি শক্তির মধ্যে মাত্র 1 ভাগ আমাদের এই পৃথিবীতে আসছে, ঠিক আছে, এবং এই 1 ভাগকে যদি আমরা 100% ধরি, তার 66% আমাদের পৃথিবীতে ভূপৃষ্ঠে আসছে, এবং বাকি 34% কি হয়ে যাচ্ছে, সে আবার পুনরায় ফিরে যাচ্ছে। এই 66%-এর মধ্যে 15% কি করছে, বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে, 3% মেঘকে উত্তপ্ত করছে, 48% ভূপৃষ্ঠ দ্বারা শোষিত হয়ে উত্তপ্ত হচ্ছে এই পৃথিবী, যাকে কার্যকর সৌর বিকিরণ বলা হয়। আর বাকি 34% আবার মহাশূন্যে কি করছে, সে চলে যাচ্ছে। এই 34%-এর মধ্যে মেঘ দ্বারা শোষিত হচ্ছে 25%, মহাকাশে বিচ্ছুরিত হয় 6% এবং ভূপৃষ্ঠ দ্বারা প্রতিফলিত হচ্ছে 3%। প্রতিফলিত ও বিচ্ছুরিত হয়ে মহাশূন্যে পুনরায় ফিরে যাচ্ছে। এইভাবে পৃথিবীতে কি করছে, উত্তাপের সমতা বজায় থাকছে। এই উত্তাপের সমতা বজায়কেই বলা হয় কি তাপ বাজেট। অর্থাৎ পৃথিবীর উষ্ণতা মোটামুটি ভারসাম্য একই রয়েছে, খুব একটা বেশি বাড়ছে না। নেক্সট আমরা কি পড়বো, দেখো, নেক্সট আমরা পড়বো বায়ুমণ্ডলের উত্তপ্ত হওয়ার পদ্ধতি। কিভাবে এই ভূপৃষ্ঠ উত্তপ্ত হচ্ছে, কত পদ্ধতি আছে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করছে। দেখো, একটা প্রথম হচ্ছে কি বিকিরণ পদ্ধতি। সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত আলোক রশ্মি বায়ুমণ্ডল ভেদ করে সরাসরি ভূপৃষ্ঠে আসছে। এর ফলে ভূপৃষ্ঠ প্রথমে উত্তপ্ত হয় এবং এই উত্তপ্ত ভূপৃষ্ঠ থেকে সেই তাপ দীর্ঘ তরঙ্গ রূপে পুনরায় মহাশূন্যে ফিরে যাচ্ছে। এইভাবে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে, এবং এই পদ্ধতি সব থেকে বেশি বায়ুমণ্ডলকে কি করে, উত্তপ্ত করে বলে এই বিকিরণ পদ্ধতি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ পদ্ধতি। নেক্সট হচ্ছে কি পরিবহন পদ্ধতি। এই পদ্ধতিতে বায়বীয় কণার মাধ্যমে বেশি উত্তপ্ত পদার্থ থেকে কম উত্তপ্ত পদার্থে কি হচ্ছে, তাপ সঞ্চারিত হচ্ছে, এবং এই প্রক্রিয়া চলতে থাকছে যখন না দুটি পদার্থ সমানভাবে উষ্ণ হচ্ছে। অর্থাৎ গরম থেকে ঠান্ডায় বায়ু কি হয়ে যাচ্ছে, ট্রান্সফার হচ্ছে, এবং ঠান্ডাটা যতক্ষণ না এই গরমের দুটো সমান হচ্ছে ততক্ষণ কি করছে, তার বায়ুটা ট্রান্সফার হতে থাকছে। একেই বলা হয় কি পরিবহন পদ্ধতি। তৃতীয় হচ্ছে পরিচলন পদ্ধতি। উষ্ণতার প্রভাবে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুর অণুগুলো উত্তপ্ত হয়ে প্রসারিত হয়ে হালকা হয়, এবং হালকা হয়ে আমরা জানি কি সেটা ওপরের দিকে উঠে যায়। যখন ওপরের দিকে উঠে যায় তখন কি হয়, ওপরের বাতাস শীতল থাকে, এবং ওপরের বাতাসগুলো সে কি করে, সে নিচের দিকে পুনরায় আসে থাকে, এবং যখন নিচে আসছে শীতল বাতাস, সেও কি করছে, ভূপৃষ্ঠ সংলগ্নে সেও গরম হয়ে যাচ্ছে, এবং গরম হচ্ছে সেও আবার ওপর দিকে চলে যাচ্ছে। পুনরায় এইভাবে কি হয়, চক্রাবৃত হতে থাকছে, গরম থেকে শীতল,
শীতল থেকে গরম, এই যে প্রক্রিয়া চলতে থাকে এর ফলে একটি পরিচলন স্রোত তৈরি হয়। একেই বলা হয় কি, বা এইভাবে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে পরিচলন পদ্ধতি। নেক্সট আসছে কি দেখো, অ্যাডভেকেশন। বায়ু যখন লম্বালম্বি ভাবে, এমনি ভাবে, আমরা আগেটা কি বললাম যে শীতল হয়ে উপরে যাচ্ছে, আবার গরম, শীতল হয়ে নিচে নামছে, গরম হয়ে উপরে যাচ্ছে, এটা কি লম্বালম্বি ভাবে চলছে। কিন্তু অ্যাডভেকশনটা কি আবার হচ্ছে পাশাপাশি। যখন বায়ু লম্বালম্বি ভাবে না চলে অনুভূমিক ভাবে, অনুভূমিক মানে পাশাপাশি, পাশাপাশি যারা প্রবাহিত হচ্ছে, তখন এক অঞ্চল, ধরো এই অঞ্চলটা, এই জায়গাটা কি গরম, এই এক অঞ্চলের উষ্ণ বায়ু ওই অঞ্চলটা কি শীতল, কম, তখন সেই সেখানে কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে। বায়ু তো এমনি পাশ দিয়েও তো যায়, তখন কি হচ্ছে, এই অঞ্চলের উষ্ণ বায়ু ওই শীতল অঞ্চলের উষ্ণ বায়ুতে কি করছে, উত্তপ্ত করছে। একেই বলা হয় কি অ্যাডভেকেশন। যেমন আমরা গ্রীষ্মকালে প্রবাহিত হয় কি লু, লু কেমন বয়, লু এমনি পাশ দিয়ে আমাদের সাথে বয়ে যায়। নেক্সট হচ্ছে কি লিনতাপ। জল যখন বাষ্পে পরিণত হয় তখন তা পরিবেশ থেকে লিন তাপ গ্রহণ করে এবং পরবর্তী এই জলীয় বাষ্প যখন ওপরে উঠে ঘনীভূত হয় তখন সে করে মেঘ বা বৃষ্টিতে পরিণত হয়। এবং তখন কি করে, লিন তাপ বায়ুমণ্ডলকে মুক্ত করে দেয়, এর ফলেও বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। দেখো, উষ্ণতার পরিমাপ কি দিয়ে মাপা হয়, সাধারণত থার্মোমিটার দিয়ে উষ্ণতা মাপা হয়। এখন বর্তমানে ডিজিটাল থার্মোমিটার বেরিয়ে গেছে। এবং দেখো, 6 এর গরিষ্ঠ বা লঘিষ্ঠ থার্মোমিটার কি, যেটা কিনা 24 ঘন্টার সব থেকে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপ মাপা হয়, যেটা কিনা ওয়েদার রিপোর্ট আমরা বলে থাকি বর্তমানে। এই উষ্ণতা পরিমাপের একক কি, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল এবং রোমান স্কেল। বর্তমানে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলটাই বেশি ব্যবহৃত হয়ে থাকে। নেক্সট, এই কোশ্চেনটা প্রচুরবার আমাদের পরীক্ষায় এসে থাকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, এটা বলে দিচ্ছি, এটাও একটা প্রশ্ন হিসাবেই উত্তর হিসাবে তোমরা লিখতে পারো। বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণ সমূহ। বায়ুমণ্ডল উষ্ণতা বিভিন্ন ধরনের ভাবে গরম হচ্ছে, কিন্তু তার একটা আলাদা আলাদা, সব জায়গায় একই উত্তাপ হয় না, সব জায়গায় একই টেম্পারেচার থাকে না। তার কারণ কি, তার কারণ কি, প্রথম হচ্ছে কি, অক্ষাংশ বা সূর্যরশ্মির পতন কোণ। দেখো, নিরক্ষীয় অঞ্চলে কি হয়, সূর্য ডাইরেক্ট ভাবে কি করে, সোজাসুজি ভাবে আলো দেয়। নিরক্ষ থেকে আমরা যত উত্তর বা দক্ষিণ দিকে যাব, সূর্যরশ্মি তত বাঁকা বা তির্যক ভাবে পড়তে থাকে। তার প্রভাবে নিরক্ষরেখা সূর্যরশ্মি সারা ভাবে লম্ব ভাবে পড়ে, তাই কম জায়গায় বেশি তাপ ছড়ায় এবং বায়ুমণ্ডলকে বেশি উত্তপ্ত করে। নিরক্ষরেখা কোথায় থাকে, পৃথিবীর মিডিলে থাকে, এবং সূর্য কি করে, একদম শীতের ভাবে নিরক্ষরেখাকে কি করছে, উত্তপ্ত করছে, তাপ দিচ্ছে, এবং এই তাপটা সারা বছরই বেশিরভাগ দিচ্ছে। তার ফলে নিরক্ষরেখা অঞ্চল, যে নিরক্ষরেখা অঞ্চলগুলি আছে সেখানে সারা বছর বেশি উত্তপ্ত হচ্ছে। কিন্তু নিরক্ষরেখার ওপর, উত্তর বা দক্ষিণে, অর্থাৎ তার নিরক্ষরেখার ওপরে এবং নিচে সূর্য কিভাবে সোজাসুজি তাপ দিচ্ছে না, কি করছে, সে তির্যক মানে বাঁকা ভাবে সে কি করছে, নিচে ওপরে বাঁকা ভাবে তাপটা দিচ্ছে। ফলে তার তার কি উত্তপ্ততা বেশি যাচ্ছে না। তার ফলে নিরক্ষরেখার ওপর এবং নিচে কি হয়, নিরক্ষরেখা অপেক্ষিত কম উত্তপ্ত হয়, অর্থাৎ একটু শীতল থাকে। নিরক্ষরেখার উদাহরণ স্বরূপ হিসেবে দেখো, নিরক্ষীয় অঞ্চলের দেশগুলির তুলনায় মেরু অঞ্চলের দেশগুলি অত্যন্ত শীতল হয়, যেমন গ্রিনল্যান্ড, তাই তো। আমাদের যেমন এখানে প্রচুর গরম, কিন্তু গ্রিনল্যান্ডে দেখো বেশিরভাগ সময় ঠান্ডা ঠান্ডা। উচ্চতা, নেক্সট পয়েন্ট হচ্ছে উচ্চতা হিসাবেও কি হয়, উষ্ণতার তারতম্য হয়ে থাকে। সমুদ্রপৃষ্ঠ থেকে আমরা যত উপরে উঠবো বায়ুমণ্ডলের উষ্ণতা কি হবে, তত কমতে থাকবে। মানে যত উপরে সমুদ্র থেকে তুমি যত উপরে উঠবে উষ্ণতা কত কমতে থাকবে। ট্রপোস্ফিয়ার স্তরে 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির জন্য প্রায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমে। একে বলা হয় স্বাভাবিক তাপমাত্রা হ্রাসের হার। এটা একটা ছোট প্রশ্ন আসতে পারে, কাকে বলে স্বাভাবিক তাপমাত্রা হ্রাসের হার। সমুদ্রপৃষ্ঠ থেকে যখন আমরা যতটা ওপর দিকে উঠবো তত কি হয়, আমাদের উষ্ণতা কমতে থাকে, একেই বলা হয় কি স্বাভাবিক তাপমাত্রা হ্রাসের হার। উদাহরণস্বরূপ দেখো, এই একই অক্ষাংশের অবস্থিত হওয়া সত্ত্বেও সমভূমি অঞ্চল কলকাতা এবং দার্জিলিং এর কি হয়,
একই অক্ষাংশ, কিন্তু কলকাতা কি সমভূমিতে এবং দার্জিলিং কি পার্বত্য অঞ্চল, উচ্চতা বেশি দার্জিলিং এর, তাই তো? কিন্তু তাই জন্য কি হয়, কলকাতার উষ্ণ এবং দার্জিলিং অবশ্যই শীতল, তাই তো? তাই তো আমরা গরমের ছুটি পড়লে সবাই চলে যাই কোথায়, দার্জিলিং ঘুরতে। নেক্সট দেখো জলভাগ ও স্থলভাগের বন্টন, মানে জলভাগ এবং স্থলভাগের যে গরম এবং উষ্ণতার জন্য কি হয়, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্য হয়ে থাকে। জল ও স্থলে তাপ গ্রহণ এবং বর্জন ক্ষমতা কি হয়, আলাদা আলাদা থাকে। স্থলভাগ খুব তাড়াতাড়ি স্থলভাগ কি হয়, খুব তাড়াতাড়ি গরম হয় এবং খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে থাকে, কিন্তু সেই তুলনায় জলভাগ ধীর গতিতে গরম হয় এবং ধীর গতিতে ঠান্ডা হয়। সমুদ্রের কাছাকাছি অঞ্চলে জলবায়ু সারা বছর কি থাকে, নাতিশীতোষ্ণ থাকে, এবং সমুদ্র থেকে যত দূরে যাওয়া যায়, দূরবর্তী অঞ্চলে যাওয়া যায়, জলবায়ু গ্রীষ্মে যেমন চরম, শীতও সেরকম খুব ঠান্ডা সেখানে পড়ে থাকে। যেমন মুম্বাইয়ের জলবায়ু কি হয়, সমপন্ন, খুব বেশি ঠান্ডাও না, খুব বেশি গরমও না। কিন্তু দিল্লিতে তুমি যাও, দিল্লিতে দেখবে গরম, যেভাবে গরম সেভাবেও খুব ঠান্ডা পড়ে। কারণ কি, কেন মুম্বাই জায়গাটা কি, সামনেই জলভাগ, তাই তো? আর দিল্লিটা কি, দিল্লিটার সামনে কোনো জলভাগই নেই, কোনো সিজ নেই। নেক্সট হচ্ছে কি বায়ু প্রবাহ। বায়ু প্রবাহের ফলেও কি হয়, বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্য হয়ে থাকে। কোন অঞ্চলের ওপর দিয়ে কোন প্রাকৃতিক বায়ু প্রবাহিত হচ্ছে, তার উপর সেই অঞ্চলের উষ্ণতা নির্ভর করে। উষ্ণ অঞ্চলের ওপর দিয়ে যদি শীতল বায়ু প্রবাহিত হয়, তাহলে সেখানটা কিছু হয়, একটু শীতল মনে হয়। আবার যদি শীতল অঞ্চলের উপর দিয়ে উষ্ণ বায়ু প্রবাহিত হয়, তখন সেখানকার তাপমাত্রা মানে মোটামুটি বেড়ে যায়। ঠিক আছে, যেমন উত্তর ভারতের উত্তর উদাহরণ হিসেবে বলতে পারি, ভারতের উত্তর পশ্চিমে গ্রীষ্মকালে উষ্ণ লু আবহাওয়ার দ্বারা তাপমাত্রা প্রচুর বেড়ে যায়। চলো আমরা আবার পড়বো কি, সমুদ্র স্রোত। বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ সময়েও সমুদ্র স্রোত হচ্ছে আরেকটি কারণ। উপকূলবর্তী অঞ্চলের বায়ুমণ্ডলের উষ্ণতা পাশ দিয়ে বয়ে যাওয়া সমুদ্র স্রোত দ্বারা নিয়ন্ত্রিত হয়। শীতল অঞ্চলের পাশ দিয়ে বয়ে গেলে উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হলে সংলগ্ন উপকূলীয় বায়ুমণ্ডল গরম হয়ে ওঠে। আবার উষ্ণ অঞ্চলের পাশ দিয়ে শীতল স্রোত বয়ে গেলে আবহাওয়া ঠান্ডা হয়ে যায়। উদাহরণ, উষ্ণ উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে তীব্র শীত ব্রিটিশ দ্বীপপুঞ্জের বন্দরগুলি বরফ মুক্ত থাকে। ব্রিটিশ দ্বীপপুঞ্জটা কি, শীতল স্থান, কিন্তু উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত যখন এই ব্রিটিশ দ্বীপপুঞ্জের ওপর দিয়ে বয়ে যায়, তখন সেই বন্দরগুলির বরফ মুক্ত থাকে, মানে বরফ জমে না। নেক্সট দেখো, পর্বতের অবস্থান ও ভূমির ঢাল। পর্বত বায়ু প্রবাহের পথে প্রাচীরের ন্যায় অবস্থান করে। ধরো এখানে একটা পর্বত রয়েছে, এখান থেকে যদি বায়ু প্রবাহিত হয়, তখন সেই পর্বতের উপর ধাক্কা খায় এবং এই বায়ু প্রবাহ এই পর্বতের এপাশটা আসতে পারে না। তার ফলে এখানে তাপমাত্রা এবং পর্বতের এই দিকে তাপমাত্রা অনেকটা পার্থক্য হয়ে থাকে। 7 হচ্ছে কি, মেঘাচ্ছন্নতা ও অধঃক্ষেপণ। আকাশ মেঘমুক্ত থাকলে সৌরশক্তির আগমন ও বিকিরণের হারও বাড়ে। আকাশ মেঘাচ্ছন্ন থাকলে বিকিরিত শক্তিকে জলীয় বাষ্প শোষণ করে এবং পুনরায় ভূপৃষ্ঠের দিকে পাঠায়, ফলে ভূপৃষ্ঠের উষ্ণতা বাড়ে। অর্থাৎ আকাশ যদি কোনো মেঘ থাকে না, তাহলে সূর্যের কিরণ আসছে এবং সেটা আবার প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যাচ্ছে। এর ফলে কি হয়ে যাচ্ছে, উষ্ণতা খুব একটা ভূপৃষ্ঠে কি করছে, উত্তপ্ত করতে পারছে না। কিন্তু মেঘাচ্ছন্ন থাকলে কি হয়, সেটা আবার প্রতিফলিত হতে পারে না, সেখানে মেঘের ফলে সেখানে আটকে যায়, তার ফলে উষ্ণতা অটোমেটিক বেড়ে যায়। নেক্সট দেখো আমরা পড়বো কি, স্বাভাবিক উদ্ভিদ। গাছপালা বা অরণ্য অঞ্চলের ঘনত্ব বায়ুমণ্ডলের উষ্ণতা নিয়ন্ত্রণের বড় ভূমিকা নেয়। অর্থাৎ গাছপালা, আমরা সবাই জানি গাছ লাগাও প্রাণ বাঁচাও, বা গাছপালা লাগালে কি হয়, আমাদের ঠান্ডা বাতাস পায়। সেই দেখো, ঘন বনভূমি অঞ্চলে গাছের পাতার জন্য সূর্যরশ্মি সরাসরি মাটিতে পৌঁছাতে পারে না। এছাড়া গাছপালা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাতাসে ছাড়ে। দেখো
জঙ্গল, ঘন জঙ্গলে কি হয়, প্রচুর গাছ থাকে এবং সূর্যরশ্মি সেখানে সেই গাছ ভেদ করে, সেই পাতা ভেদ করে কি করে ভূপৃষ্ঠে আসে, গরম করতে পারে না। তার ফলে যেখানে ঘন বন জঙ্গল আছে সেখানে উষ্ণতা কি হয়, অনেকটাই ঠান্ডা, বেশি উষ্ণ থাকে না। এবং দেখো, গাছপালা প্রচুর পরিমাণে কি করে, জলীয় বাষ্প, আমরা পড়েছি জলীয় বাষ্প বাতাসে দেয়, তার ফলেও কি হয়, সেখানে উষ্ণতা বেশি বৃদ্ধি হয় না, যার ফলে ওই অঞ্চলের বাতাস আর্দ্র ও শীতল থাকে। গাছপালা কেটে দিলে তার কি হয়ে যায়, উষ্ণ বেড়ে যায়, তাপমাত্রা বেড়ে যায়, তাই তো। সেকেন্ড, অর্থাৎ 9 পয়েন্টটা দেখো, মৃত্তিকা বা মাটির প্রকৃতি। মাটির রং এবং গঠনের উপর তাপ শোষণ ও বিকিরণ ক্ষমতা নির্ভর করে। যেমন দেখো, বালি মাটি বা মরুভূমি বালি দ্রুত তাপ শোষণ করে এবং দিনে গরম হলেও আবার রাতে কি করে, তাপ বিচ্ছুরিত করে বা বিকিরণের মাধ্যমে ঠান্ডা হয়ে যায়, তাই তো। কিন্তু অন্যদিকে যদি আমরা কাদা মাটি বা পলি মাটি দেখে থাকি, সে কি হয়, তাপ গ্রহণ এবং তার বিকিরণের ক্ষমতা অনেকটা কম থাকে, তার ফলে যদি সেখানে গরম হয়, সে গরমই হয়ে থাকে সেখানকার অঞ্চল। কাদামাটি বা পলি মাটির তাপ শোষণ ও বিকিরণের ক্ষমতা মাঝারি ধরনের হওয়ায় সেখানকার তাপমাত্রা খুব চরম হয় না। নগর ও শিল্পায়ন। মানুষের তৈরি আধুনিক শহর ও কলকারখানা অঞ্চলের তাপমাত্রা বাড়িয়ে দেয়। কেন, এই যে আমাদের এই সুন্দর সুন্দর বাড়ি তৈরি হচ্ছে এবং সেই বাড়িতে কি থাকছে, এসি থাকছে, অনেক কিছু যন্ত্রপাতি থাকছে, কলকারখানা থেকে মানে প্রচুর দূষিত গ্যাস কি হচ্ছে, বায়ুমণ্ডলে নির্গত হচ্ছে, তার ফলে কি করছে, এইসব গ্যাস বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে এবং উত্তাপ ধীরে ধীরে বায়ুমণ্ডলের বেড়ে যাচ্ছে। এই কারণে গ্রামীণ বা গাছপালা ঘেরা আধুনিক এই কারণে গ্রামীণ বা গাছপালা ঘেরা অঞ্চলের তুলনায় শহরে বায়ুমণ্ডলের উষ্ণতা অনেক বেশি হয়। তাই জন্য শহরকে কি বলা হয়, উষ্ণ দ্বীপ বা হিট আইল্যান্ড বলা হয়ে থাকে। তাই জন্য আমরা কি করি, রিফ্রেশনের জন্য গ্রামে চলে যাই অনেক সময়, তাই তো, শহরে যারা বাস করে। নেক্সট দেখো, বৈপরীত্য উত্তাপ। বৈপরীত্য উত্তাপ কি, সাধারণত ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় আমরা জানি কি হয়, বায়ু কি হয়ে যায়, ঠান্ডা হতে থাকে, কিন্তু কোনো কোনো সময় তার উল্টোটা ঘটে, অর্থাৎ যত তুমি ওপরের দিকে যাবে উষ্ণতা কি হয় ততটা বৃদ্ধি পেতে থাকে, উষ্ণতা না কমে। এইটাকেই বলা হয় কি, বৈপরীত্য উত্তাপ। বৈপরীত্য মানে কি, বিপরীত, অর্থাৎ উপরে গেলে ঠান্ডা হওয়ার বদলে গরম হতে থাকে, একেই বলা হয় কি, বায়ুমণ্ডলের অস্বাভাবিক অবস্থাকেই বৈপরীত্য উত্তাপ বা উত্তাপের উথাল পাথাল বলা হয়ে থাকে। এটি কেন ঘটে, পার্বত্য উপত্যকার আবহাওয়ার জন্য ঘটে। রাতে কি হয়, পাহাড়ি অঞ্চলের ওপরে ঠান্ডা ও ভারী বাতাস ঢাল বেয়ে নিচের দিকে নামে, এর ফলে উপত্যকার নিচে ঠান্ডা বাতাস জমা হয় এবং অপেক্ষিত গরম বাতাস ওপরে উঠে যায়। পার্বত্য অঞ্চলে দেখা যায় যে ওপরে ঠান্ডা বাতাস ধীরে ধীরে কি হয়, নিচের দিকে নামে। আমরা জানি ঠান্ডা বাতাস ভারী হয়ে গেলে সে নিচের দিকে নামতে থাকে এবং নিচের দিকে কি হয়, আমাদের গরম বাতাস থাকে এবং গরম বাতাস কি হয়, যখনই সে গরম হয়ে যায় কি হয়, সে হালকা হয় ওপরের দিকে যায়। তাহলে কি হয়, ওপরের দিকে গরম হচ্ছে আর নিচের দিকে কি হচ্ছে, ঠান্ডা হচ্ছে, তাই তো। তাহলে উল্টো হচ্ছে এখানে। শীতকালে বড় রাতে মেঘমুক্ত আকাশে ভূপৃষ্ঠ দুত্রোপ তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যায়, ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাস খুব ঠান্ডা হয়, কিন্তু ওপরের বাতাস তুলনামূলকভাবে গরমই থেকে যায়। কুয়াশা বা তুহিন সৃষ্টি। ঠান্ডা বাতাসের ওপর গরম বাতাস এসে পড়লে বা মুখোমুখি হলে তখন কি হয়, শিশির, ঘাসের ওপর আমরা শিশির দেখতে পাই। জনবসতি বা চাষবাস। এই আবহাওয়ার কারণে পাহাড়ি উপত্যকার নিচের অংশ তীব্র ঠান্ডা থাকে এবং তাই জন্য মানুষ কি হয়, পাহাড়ের ঠিক মিডিলে ওরা ধাপ কেটে কেটে চাষ করে এবং সেখানেই তারা বসবাস করতে শুরু করে। অবস্থানের দিক থেকে তাপমণ্ডলকে আবার তিনটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে উষ্ণমণ্ডল, একটা হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল, আর একটা হচ্ছে হিমমণ্ডল। কেন কিভাবে হচ্ছে চলো আমরা একটু বুঝে নিই। দেখো, এটা হচ্ছে আমাদের পৃথিবী আর সূর্য তার পাশে থাকে এবং সেটা কি করে, সবসময় পৃথিবীকে কি দিচ্ছে,
আলো দিচ্ছে, তাপ দিচ্ছে, শক্তি দিচ্ছে। আমরা জানি পৃথিবীর ঠিক মিডিল বরাবর একটি রেখা কল্পনা করা হয়েছে, যেটা কিনা উত্তর দক্ষিণকে কি করেছে, ভাগ করেছে, এবং রেখাটা পূর্ব থেকে পশ্চিম বিস্তৃত। সেই রেখাটাকে বলা হয় কি, নিরক্ষরেখা। এর কত মান? এর মান হচ্ছে 0 ডিগ্রি। এর মান হচ্ছে কত? 0 ডিগ্রি। ঠিক আছে, এই রেখার বরাবর সূর্য কি করে, একদম ডাইরেক্ট সূর্যের আলোক রশ্মি, তাপ, শক্তি একদম ডাইরেক্ট সিধে ভাবে কি দেয়, কিরণ দেয়, শক্তি দেয়। তার ফলে কি হয়, এই নিরক্ষরেখা বরাবর, নিরক্ষরেখা 0 ডিগ্রি, এই 0 ডিগ্রি থেকে উত্তরে 23 ডিগ্রি হাফ এবং দক্ষিণে 23 ডিগ্রি হাফ একদম সমভাবে, একদম সমান সোজাভাবে সূর্য কিরণ দেয়। তার ফলে ঠিক এই নিরক্ষরেখার বরাবর এই অঞ্চলটি প্রচন্ড ভাবে গরম হয়। তাই জন্য এই অঞ্চলটিকে বলা হয় উষ্ণমণ্ডল। অঞ্চলটিকে বলা হয় উষ্ণমণ্ডল। এই উষ্ণমণ্ডলের উষ্ণতা দেখো কি হয়, বৈশিষ্ট্য, উষ্ণতা গড় বেশি হয়, 27.5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হয়, বা তারও বেশি হয়ে যাচ্ছে এখনকার গ্রীষ্মকালের। এখানে শীত ঋতু অতটা পরিলক্ষিত হয় না, মানে শীতকাল অতটা আসে না, বেশিরভাগই কি থাকে, গরমকালই দেখা যায়। বাৎসরিক উষ্ণতা প্রসার কম, মানে বাৎসরিক উষ্ণতার পার্থক্য খুব একটা দেখতে পাওয়া যায় না। উৎপত্তির কারণ, গড় সূর্যরশ্মি পতন কোণ সারা বছর বেশি, মানে সিধে ভাবে কিরণ দিচ্ছে, পতন কোণ একদম সিধে সারা বছরই দিচ্ছে, তার ফলে উষ্ণতা গরম বেশি। সারা বছর দিন ও রাতের দৈর্ঘ্য প্রায় সমান, মানে দিন ও রাতের খুব একটা পার্থক্য হয় না এই উষ্ণমণ্ডলে। নেক্সট দেখো নাতিশীতোষ্ণ মণ্ডল, কাকে বলবো আমরা? এই জায়গাটা দেখে যেটা নিরক্ষরেখার উত্তর দিকে 23 ডিগ্রি হাফ থেকে 66 ডিগ্রি হাফ উত্তরে, এবং দক্ষিণে 23 ডিগ্রি হাফ থেকে দক্ষিণে 66 ডিগ্রি হাফ পর্যন্ত এই অঞ্চলটা সূর্যের কিরণ কেমন ভাবে আসছে, সোজাসুজি আসছে না, একটু বেঁকে আসছে। তার ফলে বেঁকে গেলে কি হয়, আলোটা একটু বেঁকে যাচ্ছে, তারপরে আলোটা ডাইরেক্ট আসতে পারছে না, সূর্যের আলো, তাপ সিধে আসতে পারছে না, একটু বেঁকে যাচ্ছে। তার ফলে এখানে একটু উষ্ণতা কি হয়, কম হয়ে যায়। তাই জন্য এই অঞ্চলটিকে বলা হয় নাতিশীতোষ্ণ মণ্ডল। নাতিশীতোষ্ণ মণ্ডল মানে না গরম বেশি না ঠান্ডা বেশি। এর উত্তর দিকটা, অর্থাৎ 23 ডিগ্রি হাফ উত্তর থেকে 66 ডিগ্রি হাফ উত্তরের জায়গাটাকে বলা হয় উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল। আর দক্ষিণে 23 ডিগ্রি হাফ দক্ষিণ এবং 66 ডিগ্রি হাফ দক্ষিণে বলা হয় দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। বুঝতে পেরেছ? দেখো এখানে কি বলছে, এর বৈশিষ্ট্য হিসাবে গড় উষ্ণতা 0 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, নিম্ন অক্ষাংশ থেকে উচ্চ অক্ষাংশের দিকে উষ্ণতা দ্রুত কমে, মানে নিচ থেকে উপরে গেলে খুব দ্রুত কমে যায়। বাৎসরিক উষ্ণতা প্রসার বেশি। ক্রান্তীয় রেখাদ্বয়ের অঞ্চল গ্রীষ্মপ্রধান নাতিশীতোষ্ণ মণ্ডল এবং মেরুবৃত্ত রেখাদ্বয় অঞ্চল হলো শীতপ্রধান নাতিশীতোষ্ণ মণ্ডল। এই লেখাটার মানে কি দেখো, এই যে নিরক্ষরেখার এই অঞ্চলটা, মানে কর্কট রেখা যেটা গেছে, তার এই জায়গাটা কি হয়, এর তুলনায় এই জায়গাটা একটু গরম বেশি। তাই এই দুই ধারটাকে বলা হয় কি, উষ্ণ বা গ্রীষ্ম প্রধান নাতিশীতোষ্ণ মণ্ডল। ঠিক আছে, আর এই খানটা যেখানে হিমমণ্ডলটা আছে, মানে দুই মেরুর কাছে যে রেখাটা গেছে 66 ডিগ্রি উত্তর এবং 66 ডিগ্রি দক্ষিণে, সেখানে কি হয়, একটু ঠান্ডা বেশি থাকে। তাই এই অঞ্চলটাকেও আবার কি বলছে, শীতপ্রধান নাতিশীতোষ্ণ মণ্ডল। এর উৎপত্তির কারণ দেখো, গড় সূর্যরশ্মি পতন কোণ মধ্যম, মানে বেঁকে গেছে, একদম সোজা সোজা দিচ্ছে না। দিন ও রাত্রির গড় দৈর্ঘ্য সারা বছর মাঝামাঝি থাকে, মানে দিন রাত্রি কোনো একটা হেরফের হয় না। নেক্সট হচ্ছে কি, একদম হিমমণ্ডল, একদম বরফ, যেখানে কুমেরু এবং সুমেরু বৃত্ত থাকে। 66 ডিগ্রি উত্তর থেকে আমরা জানি এটা কত থাকে, 90 ডিগ্রি পর্যন্ত থাকে উত্তর, আর এটা নিচে থাকে কি 90 ডিগ্রি পর্যন্ত দক্ষিণ। তাহলে 66 ডিগ্রি হাফ উত্তর থেকে 90 ডিগ্রি উত্তর এবং 66 ডিগ্রি হাফ দক্ষিণ থেকে 90 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত অঞ্চলটাকে বলা হয় হিমমণ্ডল। উত্তর দিকটাকে বলা হয় উত্তর হিমমণ্ডল এবং দক্ষিণ দিকটাকে বলা হয় দক্ষিণ হিমমণ্ডল। এখানে সারা বছর কি থাকে, বরফে
ঢাকা থাকে, গড় উষ্ণতা প্রায় 0 ডিগ্রি সেন্টিগ্রেডের কম থাকে। দু একটি স্থানে কদাচিৎ উষ্ণতা হিমঙ্কের ওপরে উঠে যায়, মানে একদম মাইনাসে চলে যায়, একদম বরফে পরিপূর্ণ হয়ে যায়। বাৎসরিক উষ্ণতা প্রসার খুব বেশি, মানে খুব ডিফারেন্স দেখা যায়, এবং অঞ্চলটি সারা বছর তোমাদের কি বললাম বরফে ঢাকা থাকে। উৎপত্তির কারণ কেন হয়? দিন ও রাতের দৈর্ঘ্যের তারতম্য খুব বেশি, মানে এখানে খুব হয়, দিন কম রাত্রির খুব বেশি হয়। কোনো কোনো স্থানে কি দেখা যায়, নরওয়েতে তোমরা পড়েছো 6 মাস টানা দিন এবং 6 মাস টানা রাত্রি দেখা যায়। দিনের সময়কাল সূর্যরশ্মির পতন কোণ অতি তির্যক, একদম তির্যক, একদম বেঁকে পড়ে, অর্থাৎ এখানে একদম সূর্যরশ্মি যায় না বললেই চলে। তাই তো দেখো একদম কোথায় এটা একদম স্ট্রেট যাচ্ছে, আর এটা দেখো কতটা দৈর্ঘ্য সে ক্রস করে তবে সূর্যরশ্মি পড়ছে, তার ফলে এখানে সূর্যরশ্মি যায় না। সেই কারণে এখানে কি হয়, ঠান্ডা বেশি, গরম কম। বুঝতে পেরেছো তাহলে এই তাপমন্ডলটা কাকে নাতিষ্ণমন্ডল বলছে, কাকে উষ্ণমন্ডল এবং হিমমন্ডল। নেক্সট দেখো আমরা পড়বো সমস্যা রেখা সম্পর্কে জানো। সমস্যা রেখা কি? আমাদের এই পৃথিবীতে অনেক জায়গায় সেম কি থাকে, সেম তাপমাত্রা থাকে। সুতরাং যেখানে যেখানে সেম তাপমাত্রা, সেম একই উষ্ণতা, সেখানে কি করা হয়, একটা কাল্পনিক রেখা বরাবর একটা রেখা টানা হয়। সেই রেখাটাকেই বলা হয় কি, সম উষ্ণ রেখা। পৃথিবী পৃষ্ঠের সম উষ্ণতা স্থানগুলিকে মানচিত্রে যে মসৃণ রেখা যোগ করা হয় তাকে বলা হয় সমউষ্ণ রেখা। বুঝতে পেরেছো? একই তাপমাত্রা একই উষ্ণতা যেখানে, সেখানে একটি রেখা কল্পনা করে তাদের কি করা হয়, টানা হয়েছে, একটা রেখা কল্পনা করে লাইন টানা হচ্ছে, সেই রেখাকেই বলা হয় কি সমউষ্ণ রেখা। বৈশিষ্ট্য কি এর? সমউষ্ণ রেখা অক্ষরেখা প্রায় সমান্তরাল থাকে, একদম সেম সেম বরাবর থাকে। সমউষ্ণ রেখার মান নিরক্ষরেখা থেকে মেরুর দিকে কম, মানে যত আমি মেরুর দিকে যাব তার মান তত কমতে থাকে। সমুদ্রের সমউষ্ণ রেখাগুলির একে অপরের সমান্তরাল, কিন্তু স্থলভাগে সেই এঁকে বেঁকে যায়। গুরুত্ব কি কি কেন, তার ফলে আমাদের কি লাভ হয়, সমউষ্ণ রেখা আছে আছে তার ফলে কি হয়, চট জলদি আমরা সমগ্র অঞ্চলের উষ্ণতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। তার ফলে কি এই স্থানের এই জায়গাটা কখনো গরম থাকে, এখানে কখনো ঠান্ডা থাকে। যেমন ভারতে ভারতে কোনো কোনো জায়গায় সারা বছর কি গরম, আবার কোনো কোনো জায়গায় সারা বছর কি থাকে, শীত থাকে। এই সমউষ্ণ রেখার জন্য এটা আমরা খুব তাড়াতাড়ি জানতে পারবো। উষ্ণতা কোন দিকে বাড়ছে বা কমছে এবং কি পরিবর্তনের হার তা নির্দেশ করে কে, এই সমউষ্ণ রেখা। নেক্সট হচ্ছে সমগ্র অঞ্চলটিকে কয়েকটি উপ উষ্ণতা অঞ্চলে ভাগ করা যায়। মানে এত বড় এলাকা, ঠিক আছে, যেমন আমাদের পশ্চিমবঙ্গ ধরে অনেক বড় এলাকা, তার ফলে আমরা কি দার্জিলিংটা কি শীতপ্রধান, কলকাতা বা মালদা এগুলো কি গ্রীষ্মপ্রধান। এর ফলে এই রেখার ধারে আমরা কি এক এক অঞ্চলটা আমরা গরম ঠান্ডা বা বর্ষা বেশি বলে আমরা ভাগ করতে পারি। নেক্সট আমরা পড়বো কি গ্রিন হাউস। আচ্ছা গ্রিন হাউস মানে কি, সবুজ বাড়ি, তাই তো? কোথায় কোথায় আছে গ্রিন হাউস কথাটির অর্থ হলো সবুজ ঘর। শীতপ্রধান দেশে তীব্র গাছপালাকে বাঁচিয়ে রাখার জন্য একটি ঘর, একটি কাচের ঘর তৈরি করা হয়, তাকেই বলা হয় কি গ্রিন হাউস। গ্রিন হাউস মেনলি কাঁচ বা কাঠের দিয়ে তৈরি হয়। একদম বাড়ির ওপরটা পুরো কাঠ থাকে এবং চারদিকটা কখনো কাঁচ দেয়া থাকে বা কখনো কাঠ দেয়া থাকে, ঠিক আছে। কেন কাঁচ দেয়া থাকে ওপরটা? এখানে খুব একটা সূর্যরশ্মি আসে না, বেশিরভাগ এই গ্রিন হাউস দেখা যায় হিমমণ্ডলে, ঠিক আছে। এবং এখানে সূর্যরশ্মি না আসার ফলে সেই সূর্যরশ্মিটাকে অ্যাবজর্ব করার জন্য ওপরে কাঁচ দেওয়া হয়। অর্থাৎ যখন সূর্যরশ্মি আসছে সেই কাঁচের উপর পড়ছে, কাঁচ কি করছে, সেই সূর্যরশ্মিকে অ্যাবজর্ব করে সেই ঘরের মধ্যে রেখে দিচ্ছে, সেই সূর্যরশ্মিটাকে অ্যাবজর্ব করে রেখে দিচ্ছে। এবং সেই ঘরটা কি করছে, গাছ চাষ করছে, সেখানে গাছ তেমন হয় না হিমমণ্ডলে, তাই তো। সেই সূর্যরশ্মি এবং ঘরটাকে কি করছে, সেই উত্তপ্ত করছে, মানে গরম করছে। এবং সেই গরম কিন্তু কাঠের বা কাচের ভেতর দিয়ে খুব বাইরে যেতে পারছে না, তার ফলে সেই ঘরের উষ্ণতা বাড়ছে ধীরে ধীরে। এবং এটাকেই বলা হয়, ঘরটাকেই বলা হয় সেই কারণে গ্রিন হাউস, গাছ চাষ করার জন্য। পৃথিবীতে এই গ্রিন হাউসের প্রভাব, গ্রিন হাউস গ্যাসগুলি বায়ুমণ্ডলের উপর একটি স্বচ্ছ আবরণ তৈরি করে ফেলেছে, যার মধ্যে সূর্যরশ্মি আসছে কিন্তু বাইরে বেরোতে পারছে না। তার ফলে কি আরো গরম আমাদের পৃথিবীতে কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। গ্রিন হাউস গ্যাসগুলির বৃদ্ধির প্রভাবে 100 বছরে পৃথিবীর উষ্ণতা
0.0 ডিগ্রি সেলসিয়াস থেকে 0.7 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাচ্ছে, মানে প্রতি 100 বছরে এটা কিন্তু মান আরো বেড়ে যাচ্ছে, হয়তো 1 সেলসিয়াসও বৃদ্ধি হতে পারে আগামী সময়। আগামী দিনের এর উষ্ণতা আরো বৃদ্ধি হবে। গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধির কারণে পৃথিবীর উষ্ণতাকে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে থাকে, যা খুব ভয়ানক হয়ে যাচ্ছে দিনকে দিন। এবং বলা হচ্ছে যে হিমমণ্ডলের বরফ কিন্তু ধীরে ধীরে গলছে এই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য। তাহলে বুঝতে পারলে কি গ্রিন হাউস। দেখো এইটা আমরা পড়ে নিলাম কি পুরো বায়ুমণ্ডলের তাপমণ্ডলের তারতম্য। এবং আমরা নেক্সট ভিডিওতে পড়বো বায়ুর চাপ বলয় এবং বায়ু প্রবাহ, আর্দ্রতা এবং অধঃক্ষেপণ। আজকে এইটুকুনি। পরের ভিডিওতে আমরা অবশ্যই, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পরের ভিডিওতে দেখার জন্য। থ্যাংক ইউ।